প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই রমজানে মুখের এবং দাঁতের কি কি ধরনের সমস্যা হতে পারে এবং কিভাবে যত্ন নেবেন, এই বিষয়টি নিয়ে কিছু তথ্য এবং পরামর্শ আমরা শুনব। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার 1964 সালের সেপ্টেম্বরে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1989 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, রমজান শুরু হয়ে গেছে এবং চলছে, সেই সাথে সাথে অনেকেরই অনেক চিন্তা চলে আসছে যে মুখের এবং দাঁতের কিভাবে যত্ন নেওয়া যায়, যেহেতু অনেকটা সময় না খেয়ে থাকা এবং খাবার গ্রহণেরও একটা অন্যরকম পরিবর্তন চলে আসছে। তো কি কি ধরনের আসলে যত্ন এই সময়টাতে মুখের এবং দাঁতের নেওয়া যাওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে সামগ্রিকভাবে যদি আমরা বিষয়টি বিবেচনা করি, তাহলে আমরা স্বাস্থ্যের একটি বড় অংশ হচ্ছে মুখ, এবং বলা হয়ে থাকে মুখ হচ্ছে স্বাস্থ্যের প্রবেশদ্বার। অর্থাৎ স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের যেমন খাদ্য গ্রহণ করতে হয়, পানীয় গ্রহণ করতে হয়, এই প্রক্রিয়াগুলো মুখের মাধ্যমেই সম্ভব। এবং এগুলো করার কারণে মুখে অনেক সময় খাবার লেগে থাকে এবং সেইগুলো আবার পরিষ্কার করারও একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, তা না হলে নানা ধরনের রোগ আক্রান্ত হয়ে থাকে। সেই জন্য এই মাহে রমজান যে শুরু হয়েছে, এই সময়টায় বিশেষ করে মানুষ দীর্ঘ সময়ে মানুষ খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থাকে। এই সময়গুলোতে যেটা হয়, শারীরিকভাবে কিছু পরিবর্তন আমাদের হয়, যেমন শরীরে পানির কিছু ঘাটতি ঘটে এবং সেই কারণে আমাদের দেখা যায় মুখ শুকিয়ে আসে এবং মুখের যে লালা বা যেটাকে আমরা স্যালাইভা বলি, এটাও কমে যায়। এবং কমে যাওয়ার ফলে হয় কি, ভিতরের স্বাস্থ্যগত যে পরিবর্তনটা হয়, তে একটা ড্রাই অথবা একটা শুষ্ক একটা পরিবেশ বিরাজ করে। এই শুষ্ক অবস্থা কিন্তু মুখ ও দাঁতের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর একটা ব্যাপার। এই কারণে বলা হয়েছে যে এখন এই শুষ্ক অবস্থা তো আর কোনো কিছু খেয়ে পূরণ করা সম্ভব না, যেহেতু রমজান চলছে। তো এই জন্য বলা হয়েছে যে আমরা আমাদের যদি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি, 1400 বছর আগে একটি কথা বলেছে যে আমরা 5 ওয়াক্ত যখন নাকি নামাজের জন্য যাই, তখন তো উজু করি। উজু করলে তখন মুখে পানি নিতে হয় 3 বার অন্তত। এবং এর আগে একটি কথা বলে দিয়েছে, সেটা কিন্তু পরিচর্যার বিষয় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দাঁতের মেসওয়াক করা, এই মেসওয়াক করাটা দেখা যাচ্ছে যে এই রমজানের সময় করলে কোনো ক্ষতি নাই এবং মেসওয়াক করলে দাঁতটি পরিষ্কার থাকে, রোজার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এটা 1400 বছর পূর্বে যে পদ্ধতিটি আবিষ্কৃত হয়েছিল এবং সেটা কিন্তু আবার বৈজ্ঞানিক, কতটুকু বৈজ্ঞানিক সেটাও প্রমাণিত হয়েছে ওই ব্রাশিং এবং আমরা যে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করি সেইটার সাথে এটার একটা কম্পারেটিভ স্টাডি দিয়ে বিভিন্ন দেশে। তাহলে দেখা যাচ্ছে যে দাঁত পরিষ্কারের বিষয়টা আসলে ওই আমরা উজু যেমন করি সেগুলো এভাবে হচ্ছে, মেসওয়াক করলে সেভাবে হচ্ছে। এবং পরিষ্কারের আরেক কতগুলো বিষয় আছে, যে আমরা ইফতারের পরবর্তী সময় যে খাবারগুলো খেয়ে থাকি, সাধারণত একটু রিচ ফুড বা একটু ভাজা পোড়া তেল জাতীয় জিনিস, স্টিকি টাইপের খুব। এবং সেক্ষেত্রে আমার দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই একটি সাজেশন থাকবে যে অন্তত আমরা দাঁত ব্রাশ করার অন্তত 2টি বার অন্তত দিনে আমরা ইন্টারন্যাশনালি যেটা অ্যাকসেপ্টেবল পদ্ধতি বলি, যে সেটি রোজার সময় কখন করা উচিত। যেমন আমরা বলি সকালে নাস্তার পরে, অন্য সময়ে, আর রাতে ঘুমের আগে। এখানে আমি বলবো যে ইফতারের পরে একটিবার অন্তত তার ব্রাশ করে ফেললে ভালো, এবং পরবর্তীতে সেহরির পরে এই 2 বার যদি ঠিকমতো ব্রাশ করে। এবং প্রতিটা নামাজের আগে তো মিসওয়াক হচ্ছেই, তো তাতে করে পুরো যত্নটা হয়ে যাচ্ছে, ক্ষতি হয় মোটামুটি এভাবে যত্ন হয়ে যায় আর কি। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে যত রকমের স্টিকি ফুড বা
ওইগুলোকে অ্যাভয়েড করে ফল ফলাদি সেটি যেগুলো আসলে আমাদের স্বাস্থ্যের জন্য। পুরো শরীরের যে কোনো সমস্যার জন্যই আসলে প্রযোজ্য। এটি অ্যাভয়েড যতটা করা যায় তৈলাক্ত খাবার, সেটি সব ক্ষেত্রেই দরকারি, দাঁতের জন্য তো অবশ্যই। আচ্ছা, তো যত্নের এই জাতীয় যত্নের পাশাপাশি আরও কিছু সমস্যার মধ্যে আমাদের রোগীরা পড়েন। দেখা যায় যে এই রোজার সময় হয়তো তাদের চিকিৎসকের কাছে যাওয়ার একটি প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে তারা ভীত হয়ে যান বা মনে করেন যে রোজার সময় যাওয়াটা উচিত কিনা, রোগটাকে হয়তো পুষিয়ে রাখেন। আপনি সে ব্যাপারে কি বলবেন? আসলে বিষয়টা একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকের মধ্যে একটা সীমাবদ্ধতা কাজ করে আমি বলবো। যেমন ধর্মের মধ্যে কিন্তু এরকম কোনো স্ট্রিক্ট বাধ্যবাধকতা নেই যে চিকিৎসার প্রয়োজনে শুধুমাত্র শরীরে শক্তি বর্ধন করে এমন কোনো প্রয়োগ, যেমন স্যালাইন বা এই ধরনের কিছু দেয়া ছাড়া আর যে কোনো চিকিৎসাই কিন্তু এই রোজা রেখে করা যাবে। ইভেন আপনার দাঁত তোলাও যাবে, এতে কোনো রকমের কোনো ধর্মীয় দিক থেকে কোনো বাধা নেই। আর কারণ এই বিষয়গুলো আমরা যারা এই ইসলাম ধর্ম সম্পর্কে যারা ভালো জ্ঞান রাখেন তাদের থেকে আমরা এই বিষয়গুলো জেনে নিয়েছি। এবং আপনি দেখবেন প্রত্যেকটা হসপিটালে এবং রমজানে রোগীর সংখ্যা কিন্তু কমে নাই, সমানে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মেডিকেল কলেজ বলেন, অন্যান্য ডেন্টাল কলেজ বলেন, সব জায়গাতেই কিন্তু রোগী কমতি নাই। এবং রোগীর যে কমতি নেই এটা রোজায় আর বিশেষ একটি সমস্যা অনেকের দেখা যায়। অনেক রোগীরা আমাদের কাছে আসে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে হয় কি, এটা আমরা বলি যেটাকে হেলিটোসিস বা মুখে একটা দুর্গন্ধ, এই ধরনের একটা হয়। কিন্তু যদি পরিষ্কার ঠিক মতো করা যায় ওই সময়ে, যে দুটো সময়ের কথা একটু আগে বললাম, যে ইফতারের পরে আর সেহরির পরে, তাহলে এই প্রবলেমগুলো থাকার কথা না। আর চিকিৎসার ক্ষেত্রে কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। যে কোনো ধরনের চিকিৎসা, শুধুমাত্র এমন কোনো সার্জারি করা যেটা গড়িয়ে রক্ত পড়লে রোজার ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা মানুষের জীবন সংকটাপন্ন হতে পারে, এই ধরনের বড় কোনো সার্জারি মানে রোজা রাখা অবস্থায় করাটা পরামর্শ আপনারা দেন না। সেটাই স্যার, একটু জানতে চাইবো যে আপনি যেটি বলছিলেন যে মুখের যত্নের বিষয়ে মেসওয়াক এবং সাথে করে যে সময় মতো ব্রাশ করা, এটির সাথে সাথে যদি কুলি করার বিষয় থাকে বা মাউথওয়াশ অনেকে ইউজ করেন, সেটি যদি কেউ করতে চায় সেটি কি সম্ভব করা? হ্যাঁ, মাউথওয়াশ তো আমরা তো সাধারণত যারা রোজা রাখেন, হ্যাঁ, প্রত্যেক মুসলিমেরই ওই যে কথাটি দিয়ে আমরা শুরু করেছিলাম যে অনেকের মধ্যে কিছু ভ্রান্ত ধারণাও থাকে যে মাউথওয়াশ রোজা রেখে করা যাবে না বা করা যাবে, এরকম কিছু ধারণা কারো কারোর মধ্যে থাকে। এখন এটা আপনি পরিষ্কার করার জন্য আপনি এমন কোনো মেডিসিন, এই মাউথওয়াশটা তো এক্সটার্নাল ইউজ, মুখে কুলি করে ফেলে দিচ্ছেন, এতে আমার মনে হয় রোজার ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। বরং মুখের স্বাস্থ্য ভালো থাকবে এবং সেক্ষেত্রে করা যায়, করতে পারে, তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তো এই যত্নগুলো যদি স্বাভাবিক বা সঠিকভাবে নেওয়া না হয় সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা যেমন হতে পারে, যেমন সাধারণত রোগীরা অনেক সময় কমপ্লেইন করে যে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে যারা রোজা রাখে তারা কেবল বারবার একটা থুতু ফেলার প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় রাস্তাঘাটে, যদিও তখন সালাইভা কিন্তু খুব বেশি থাকে না, কিন্তু সে আরো বেশি ড্রাই করে দিচ্ছে। এটা কিন্তু অপ্রয়োজনীয় এবং কোনো প্রয়োজনও নাই। কারণ আমাদের প্রতিদিন যে 1 থেকে 1.5 লিটার স্যালাইভা সিক্রেশন হয়, অটোমেটিক্যালি কিন্তু আমরা স্বাভাবিকভাবে এটা আমাদের স্টমাকে চলে যায় বা খাদ্যনালীতে চলে যাচ্ছে, এটা শরীরে আবার বিভিন্ন ইয়েতে কাজে লাগছে। কিন্তু রোজার সময়ে ইচ্ছাকৃতভাবে বারবার থুতু ফেলাটা, এটাও কিন্তু একটা মানে খারাপ দিক এক স্বাস্থ্যগত দিক থেকে। কারণ মানুষের মুখ গহ্বরের মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে এবং এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস সব ধরনের, এবং বলা আছে যে মোর দেন 700 স্পেসিস অফ মাইক্রোঅর্গানিজম, মানে প্রজাতির 700 প্রজাতিরও বেশি জীবাণু মুখের মধ্যে বসবাস করে। সুতরাং বুঝতে পারেন যে মুখ গহ্বরটা কতটুকু রিস্কি জায়গা। সুতরাং এখানে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেটা রমজান অবস্থায় যেমন জরুরি, রোজা না রাখা অবস্থায় তেমনি সমানভাবে জরুরি। যে রোগের কথা বলছিলেন, রোগীরা অনেক সময় কমপ্লেইন নিয়ে আসে যে গাম ব্লিডিং হয়, মারি দিয়ে একটু রক্ত পড়লো, রোজাটা আছে কিনা এরকম মনে করে। আবার কেউ বলে যে স্ক্যালিং করতে গেলে রোজা থাকবে কিনা। আজকাল অনেক আলট্রাসনিক বা যে ধরনের স্ক্যালার যে মেশিন চলে আসছে, ওগুলোতে কোনো ব্লিডিং হয় না, চিকিৎসা করতে গেলে ব্লাডলেস, হ্যাঁ, এবং খুব সুন্দরভাবে পেইনলেস সুন্দরভাবে করা যায়। আর যাদের
প্রদাহ আছে, যেটা আমরা বলি জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ। সেটি কিন্তু এই যে যত্নটা না করলে আরো বেশি বেড়ে যায় এই রোজার সময়। না করলে বেড়ে যায় এবং সেখানে ওই যে খাদ্যকণা জমে যায়, খাদ্যকণার মধ্যে এসে ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণু এসে লোকালি একটা মানে স্থানীয়ভাবে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে। এর ফলে মাড়ির প্রদাহ এবং প্রদাহের ফলে কিন্তু ওই ব্লিডিং, মুখে দুর্গন্ধ এবং নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয়। সুতরাং এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে বেশিরভাগ নির্ভর করবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, সেটি তো আমরা সবাই জানি। আমরা জানি এবং হাদিসেই বলা আছে, যেটা আশা করছি সেগুলো মেনে চলবে এবং রোজায় মুখ এবং দাঁতের যত্ন আমাদের দর্শকরা নিতে পারবে। যারা রোগী আছেন তারা অবশ্যই আপনার পরামর্শ শুনবেন আশা করছি। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ সব সুপ্রিয় দর্শক মণ্ডলী। রমজানের মধ্যে নয়, শুধু রমজানের পরেও মুখ ও দাঁতের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন এই আশা রাখি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই রমজানে মুখের এবং দাঁতের যত্ন কিভাবে নেবেন, আর যদি কোনো সমস্যা হয় সেই চিকিৎসা আপনারা নিতে পারবেন কিনা, কোন কোন ক্ষেত্রে নেওয়া যেতে পারে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো শোল্ডারটাকে কিভাবে মানে অল্প টাইমের ভিতর ডিফাইন করতে হবে। এই মুভমেন্টটা যদি আপনি পারফেক্টলি করতে হবে, এটাকে আমরা বলি জায়ান্ট সেট। জায়ান্ট সেট এটা হচ্ছে গিয়ে আপনি অনেকগুলো মুভমেন্ট আমরা একই সাথে করব, কিন্তু এটা নন স্টপ সিকোয়েন্সে করবো। প্রত্যেকটা শোল্ডার যতগুলো হেড থাকে, প্রত্যেকটা হেডগুলোকে আমরা ফোকাস করব। আর এক্সারসাইজটা যদি আমি পারফেক্টলি করি, আপনার লাগবে 5 to 7 মিনিটস জাস্ট। যদি আপনি তার মানে কি আপনি পুরো শোল্ডারে যতগুলো এক্সারসাইজ করছেন, আপনি নর্মাল যদি জিমে গিয়ে করেন আপনি লেগে যাবে অ্যাবাউট 1 আওয়ার। যদি আপনি এটা করেন, অনেক সময় শর্টকাট করলেও হাফ অ্যান আওয়ার লেগে যায়। কিন্তু এই এক্সারসাইজটা আপনি যদি জায়ান্ট সেটটা করেন, জাস্ট একটা মুভমেন্টে করতে হয় জায়ান্ট সেটে। এই এক্সারসাইজটা করলেই দেখা যাবে আপনার শোল্ডারটা পুরোপুরি ডিফাইন হয়ে যাবে। এখন যে জিনিসটা আমরা করছি, যে আমরা কী করি, প্রথমে প্রেস করব, রেইজ করব, দেন লাস্টের দিয়ে করে যাবো আমরা শ্রাগে। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, রেডি, গো। প্রথমে সেই জিনিসটা করবে যেটা আমরা বলি মিলিটারি প্রেসের যে ভেরিয়েশন, ডাম্বেল প্রেস আপ। ওকে, ডাম্বেল প্রেস করছে। ডাম্বেল প্রেস করতে করতে একটা সময় দেখা যাবে, ধরুন 12টা-15টা মারার পরে দেখা যাবে তার শোল্ডারটা এক্সস্টেড হয়ে যাবে। তখন সেই জিনিসটা কী করবে, জাস্ট ওটা ড্রপ করে দিবে, রেখে দিবে, ড্রপ ইট। ওকে, গো ফর দ্য ল্যাটারাল রেইজ। নন স্টপ মোশনে সে যেটা করবে, হি উইল গো ফর দ্য ল্যাটারাল রেইজ। ইয়েস, ল্যাটারাল রেইজ। এখানে আপনি ল্যাটারাল রেইজের সময় আপনি কোনো রিপিটেশনই করবেন না, কারণ করবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি যেতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনার শোল্ডার টায়ার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি মারতে থাকবেন। ওকে, দেন স্টপ অ্যান্ড উইথ দ্য সেম ওয়েট দিয়ে যে জিনিসটা করবে, হি উইল গো ফর দ্য আর্মর প্রেস। ওকে, গো, ইয়েস, আর্মর প্রেস। খেয়াল করবেন, আর্মর প্রেস কিন্তু আপনার পুরো টোটাল যে মানে থাকে শোল্ডার থেকে, পুরো শোল্ডারটাকে কিন্তু ফোকাস করছে। ওকে, 10 থেকে 15টা যখন মারবে, মারার সঙ্গে সঙ্গে সে রেখে দেবে, ড্রপ ইট। ওকে, গো ফর এ হেভিয়ার ওয়ান। ওকে, হেভি করে সে চলে যাবে শ্রাগসে। ইয়েস, গো, ইটস জাস্ট ফর দ্য ট্র্যাপস। ইয়েস, গুড, ইয়েস, ওকে, রাখো। ওকে, এই 4টা এক্সারসাইজ মিলে আমরা বলি একটা এক্সারসাইজ। ইটস এ জায়ান্ট সেট বেসিক্যালি। জায়ান্ট সেটের মেইন যে রিজনটা হচ্ছে এই যে খুব অল্প টাইমের ভিতর মাসলটাকে একদম এক্সস্ট করে ফেলা, যাতে মাসল টিস্যুগুলো বেশি ড্যামেজ হয়, পরবর্তীতে যখন রেস্ট নেবে তখন মাসলটা ডেভেলপ হয়ে যায়। তার মানে কি, ধরতে পারি আমরা একটা এক্সারসাইজ, মানে যদি জায়ান্ট সেটটাকে আমরা একটা এক্সারসাইজ ধরি, একটা এক্সারসাইজ আপনি যদি 3 থেকে 5 সেট মারেন, ইট উইল টেক অ্যাবাউট 5 to 7 মিনিটস। 5 থেকে 7 মিনিটের ভিতরে পুরো শোল্ডারটা কিন্তু এক্সস্ট হয়ে গেল, এক্সারসাইজ কিন্তু শেষ হয়ে গেল। এবং এতেই দেখা যাবে যে 2-3 সপ্তাহের ভিতরে আপনার শোল্ডারের ডেফিনেশনটা চলে আসবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবেন, এক্সারসাইজে যে জিনিসটা হবে, ম্যাসিভনেস ওই পরিমাণ আসবে না, কিন্তু ডেফিনেশনটা, শোল্ডারের লুকসটা কিন্তু অন্য যে সমস্ত এক্সারসাইজ আছে ওগুলো আছে ভালো আসবে। এই জন্য যাদের কোনো টাইম নেই, তারা যদি এক্সারসাইজটা করেন, তাদের শোল্ডার ডেভেলপ হয়ে যাবে। কিন্তু যারা অন্য সময় ধরে এক্সারসাইজ করছেন কিন্তু ওই পরিমাণ ডেফিনেশন আসছে না, অথবা শোল্ডার লুকসটা পাচ্ছে না, তারা যদি এটাকে লাস্টের দিকে অ্যাড করেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, ডাব এবং ডাবের পানির রয়েছে নানা রকমের পুষ্টিগুণ। আসলে কি কি গুণাগুণ রয়েছে এই ডাবের পানিতে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে।
ডাব আমাদের দেশের অতি পরিচিত একটি ফল। ডাবের পানি পান করেন না এমন লোক খুঁজে পাওয়া ভার। ডাবে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান। ডাবে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে। এই উচ্চমাত্রার পটাশিয়াম থাকার কারণে বমি হলে আমাদের শরীর থেকে যে প্রয়োজনীয় খনিজ উপাদানটা বের হয়ে যায়, ডাব তা ঘাটতি পূরণ করতে সহায়তা করে। এ কারণে বমিটিং, ডায়রিয়া এবং তীব্র গরমে ডাব উল্লেখযোগ্য পানীয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ডাবে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা যে কোনো পটাশিয়াম ইলেকট্রোলাইট ইনব্যালেন্স রোগীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা হিসেবে পালন করে থাকে। ডাবের মধ্যে পর্যাপ্ত খনিজ লবণ থাকার কারণে যে কোনো বয়সের মানুষ, বিশেষ করে শিশু থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সহজেই তা গ্রহণ করতে পারেন। ডাবের পটাশিয়াম থাকার কারণে তা আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ডাব আমাদের দেহকোষগুলোকে সতেজ ও সজীব রাখতে সাহায্য করে, রক্ত চলাচলকে বাড়িয়ে দেয় এবং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ বাড়ায়। ফলে ত্বকের প্রতিটি কোষ হয়ে ওঠে প্রাণবন্ত। অনেকের ধারণা ডাব ডায়াবেটিক রোগীরা খেতে পারবে না, কিন্তু ধারণাটি মোটেও সত্যি নয়। ডাবে কোনো চর্বি বা কোলেস্টেরল না থাকার কারণে ডায়াবেটিক রোগীরা অতি সহজেই এটি গ্রহণ করতে পারবেন, কিন্তু উচ্চমাত্রার পটাশিয়াম থাকার কারণে অনেক কিডনি রোগী বা দীর্ঘদিন ধরে যারা কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত, ডায়ালাইসিস চলছে, এই ধরনের রোগীরা ডাবের পানি গ্রহণ করতে পারবেন না। কারণ পটাশিয়াম থাকার কারণে কিডনি নেফ্রাইটিসের উপরে এই পটাশিয়াম জমা হয়ে চাপ বাড়াবে, ফলে শরীর থেকে বর্জ্য পদার্থগুলো নিষ্কাশনে বাধা পাবে। ডাবের পানিতে অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদানের মধ্যে উল্লেখযোগ্য আরেকটি উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনকে মজবুত করে রাখে, যা আমাদের ত্বক, চুল ও নখের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে। ডাবের পানির এত গুণাগুণ অনেকেই জানেন না। কোনো কারণ ছাড়াই যদি কেউ ডাবের পানি নিজের অজান্তে 1 গ্লাস নিয়ে থাকেন, তাও তিনি পটাশিয়াম ও সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে শরীরের একটি ইলেকট্রনিক সমতা আনতে পারেন, যার ফলে বিভিন্ন অঙ্গগুলোকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে সুস্থ, সবল ও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর থেকে প্রতিদিন প্রস্রাব, পায়খানা, ঘাম ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে 2 থেকে 3.5 লিটার পানি বেরিয়ে যায়। তাই প্রতিদিন 2 থেকে 3.5 লিটার পানি পান করা উচিত। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: প্রস্রাবের থলি ভিতরের যে ওয়াল আছে, সেই ওয়ালে কোনো টিউমার হইলে সেটাকে মূত্রথলির টিউমার বলি। সেটা 2 রকম হইতে পারে, একটা বেনাইন আর একটা হলো ম্যালিগনেন্ট। বেনাইনটা খুব ভেরি রেয়ার, সাধারণত ম্যালিগনেন্টটাই হয়, বেশি হয়। তার প্রধান লক্ষণ হলো তার প্রস্রাবের সাথে রক্ত যাবে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।